জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন এবং শুনছেন, সবাইকে আমাদের একটি ভারাক্রান্ত ব্যক্তির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। এবং আমাদের সাথে যে ব্যক্তিকে আমরা অতিথি হিসেবে আনছি, ওনাকে আমি পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন গত 37 দিন যাবৎ হারিয়ে থাকা ব্যক্তি, আমাদের আব্দুর রহিম ভাইয়ের বড় ভাই আবদুল্লাহ বিন হাসান ভাই। উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই 2-4 দিন যাবৎ আছেন, ওনার ভাইকে খুঁজতেছেন। আর এখন আমি আবদুল্লাহ ভাইয়ের কাছে জানবো যে ওনার ভাই কিভাবে হারাইছে, কোথা থেকে হারাইছে এবং আজ পর্যন্ত ওনার সন্ধান কতটুকু মিলছে। ভাই, আপনার ভাইয়ের কোথা থেকে হারাইলো এবং কোন মাদ্রাসা থেকে হারাইলো, নতুন আপডেটটা যদি আমাদেরকে জানাইতেন। আমার ভাই যে গত রমজান মাস যে ছিল, গত রমজান মাস, গত রমজানে আমার ভাই হেফজ শেষ করে, রমজানের আগে হেফজ শেষ করে, হেফজ এবং শুনানি দুইটাই শেষ করার পরে আমার আব্বা রাজশাহী পাওয়া উপজেলা ভূমি অফিসের ইমাম এবং খতিব সাহেব ওই মসজিদে আমার ভাই খতম তারাবি পড়ায়। তারাবি পড়ানোর পরে পরিবারের আমরা সবাই তাকে নিয়ে অনেক আনন্দিত, যেহেতু আমাদের পরিবারের সবার ছোট সন্তান, আমরা 7 ভাই বোন, তার সবার ছোট মোহাম্মদ, তার ডাকনাম মোহাম্মদ, আমরা পরিবারে ওকে মোহাম্মদ বলে ডাকি। কিন্তু বাড়ির বাইরে যে সমস্ত জায়গায় আর কি পড়াশোনা করাইছি, যে সমস্ত মাদ্রাসায়, ওখানে সে আব্দুর রহিম নামে পরিচিত। এবং ওই মাদ্রাসায় যা যদি জিজ্ঞাসা করা হয় যে মোহাম্মদ কই, কেউ বলতে পারবে না, মানে আব্দুর রহিম বলতে হবে তাকে। তো আমার ভাই আব্দুর রহিম হেফজ শেষ করার পরে আমাদের ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আবু তাহের মেজবা সাহেবের হুজুরের মাদ্রাসার উস্তাদ, দীর্ঘদিনের উস্তাদ মোহাম্মদ আলী সাহেব একটা মাদ্রাসা করেছেন আমাদের এলাকায়, মাদানী মাদ্রাসা। তো সেই বীরস্থল পূর্বপাড়া মাদানী মাদ্রাসায় আমার ভাইকে ভর্তি করি মাদানী নেসার প্রথম বর্ষে। এবং তার জেহেন জাকাত আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এবং সে ক্লাসের 1 নাম্বার রোলের ছাত্র ছিল। এবং হেফজ পড়াকালীন সময়ে সে যে কখনো পড়ালেখার প্রতি অনীহা বা তার পড়তে ভালো লাগছে না বা তার কোনো অসুবিধা, এরকম কোনো কিছু আমরা তার থেকেও পাইনি। এবং তাকেও আমরা কোনো সময় এরকম কষ্ট, মানে মাদ্রাসার ভিতরে কোনো কষ্ট যে রাখবো সেরকম কষ্টও তাকে রাখেনি। যেহেতু আমরা 6 ভাই বোন, যারা আমরা বড় আছি, আমার সব বোনের বিবাহ শাদী হয়ে গেছে, 4 বোনেরই, এবং আমরা আরও 2 ভাই আছি। আমরা 2 ভাইও আলহামদুলিল্লাহ সবাই, আমি হাটাজারি থেকে, আমার ছোট ভাই আব্দুর রহমান সে বসুন্ধরা থেকে ফারেক, তিনিও খেদমত করেন, আমিও ব্যবসা এবং খেদমত দুইটাই আমি করি। তো আমরা যেহেতু 6 ভাই বোন মিলেই তাকে আমরা দেখাশোনা করি, আব্বাও আছে, আব্বাও তার সাথে ইয়া করে। তো কোনো কমতি ছিল না। কিন্তু হঠাৎ সে মাদ্রাসা থেকে চলে যায়। তো মাদ্রাসা থেকে চলে যাওয়ার পরে আমরা সব জায়গায় নিউজ করি। আমি যেহেতু অনলাইনে একটা ব্যবসা করি, সেই হিসাবে অনলাইন অ্যাক্টিভিটি আমার ছিল এবং কিভাবে অনলাইনে খুঁজতে হয় আমি জানতাম। তো সেই হিসাবে অনেক পরিচিত ভাই সারা বাংলাদেশের আমার ছিল এবং হাটাজারি মাদ্রাসায় পড়ার সুবাদে সারা বাংলাদেশের ছাত্রদের সাথে আমার কানেক্টেড ছিল। সব বন্ধু বান্ধবদেরকে আমি বলি যে কোনো জায়গায় কোনো মাদ্রাসায় গেছি কিনা, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আর সে যেহেতু হেফজখানে পড়ছে, তখন অনেক ছাত্র ছিল যারা তার বয়সে অনেক বড়, কিন্তু তাদের সাথে হেফজ পড়তো, যারা হয়তো আর কিতাবখানা মানে মাওলানা লাইনে পড়েনি, ওরা কোনো জায়গায় খেদমতে ঢুকে গেছে। তো হারাই যাওয়ার পরে আমরা মনে করলাম যে ওই রকম কোনো সহপাঠী যারা চাকরি বাকরি করছে তাদের কাছে গিয়ে আশ্রয় নিল কিনা কোনো কারণে। তো তাদের সবার সাথে যোগাযোগ করার পরেও দেখা গেল যে কারোর সাথে আশ্রয় নেয়নি। তারপর মনে করলাম যে হয়তো বড় ছেলে, 15 বছর বয়স, হয়তো কোথাও মানে কোনো হোটেলে চাকরি টাকরি নিয়ে নিচ্ছে, অথবা কোনো জায়গায় কোনো কাজ কাম করে খাইতেছে। এভাবে আমরা অপেক্ষা করছি, নিউজ করছি। এবং রাজশাহী এয়ারপোর্ট থানাতে আমি জিডি করেছি। জিডি করার পরে তারাও আমাদের সাথে খোঁজাখুঁজি করেছে, সারা বাংলাদেশে ছবি পাঠাইছেন, কিন্তু এই প্রায় 33 দিন হয়ে গেলেও আমার ভাইকে খুঁজে পাইতেছিলাম না। তো সেই সময় বাপ মা সহ সবাইকে বুঝ দিয়েছিলাম যে হয়তো আছে কোনো জায়গায়, ভালো আছে। অনেক ছেলে 2-3 মাস পরে আসে। আমার যেরকম এক খালাতো ভাই ওরকম 15 পাড়ার হাফেজ হওয়ার পরে হারায় গেল, প্রচুর খোঁজাখুঁজি কান্নাকাটি। তো সে 3 মাস পরে ফিরে চলে আসলো। তখন জিজ্ঞাসা করলে বলা হলো যে সে মাদ্রাসা ভালো লাগতো না, একটা হোটেলে গিয়ে সে কাজকর্ম করতো, থাকতো, খাতো, পরে সে ভালো লাগেনি, বাসায় আবার ফিরে চলে আসছে। এরকম আমরা মনে করছিলাম যে হয়তো চলে আসবে। খোঁজাখুঁজি তো অনেকেই করলাম, 1 মাস পর্যন্ত, অনেক কিছু দিয়া। ঢাকাতে যে সমস্ত আত্মীয় স্বজন আছে সব জায়গাতে খোঁজাখুঁজি করেছি। কিন্তু এই বিগত 20 তারিখ সোমবার সকাল 10:30 9:30টার দিকে একটা লাইভ এই ব্রাহ্মণবাড়িয়া থেকে হয়, যে লাইভের ভিতরে দেখা যায় যে আমার ভাই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পূর্ব সাইডে যে কাঠ, মানে রেল লাইনের লাইন যে ফেলে রাখে যে কাঠগুলার উপরে,
ওই কাঠের এক কর্নারে সে একটা কাঠের উপরে সে শুয়ে আছে খুব মুমূর্ষু অবস্থায়। তো আমি তো এমনিতে খোঁজাখুঁজি করছি, সেই সোমবারের দিনও আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, এমনকি জিডির কাজের জন্য সেই সোমবারের দিন সকালবেলা আমাদের এয়ারপোর্ট থানা থেকে পুলিশ নিয়ে আমি সেই মাদ্রাসাতেও যাই ইনকোয়ারির জন্য হুজুরদেরকে, এবং যে সমস্ত ছাত্র তার বন্ধু বান্ধব ছিল তাদেরকেও পুলিশ অনুরোধ করে আসে যে ছাত্রটাকে এই আব্দুর রহিমকে আমরা 33 দিন যাবৎ খুঁজছি, পাচ্ছি না, তোমরা যদি তোমাদের কাছে যদি কোনো কিছু মনে হয় যে সে কোন জায়গায় যেতে পারে আমাদেরকে জানাও, এদের ভাই আত্মীয় স্বজনরা সবাই খুঁজতেছে, এ কথা পুলিশ বলে আসে। এটা করার ভিতরে এরপরে আমি অনেক উপর লেভেলে এগুলো যোগাযোগ করি, আমাদের থানার ওসি সাহেবকে উপর লেভেল থেকে ফোন দেওয়া হয়, ওসি সাহেব আমাকে ডাকার পর ওসি সাহেবকে বিস্তারিত বলি তার মাদ্রাসা থেকে চলে যাওয়ার ভিডিও টিডিও যেগুলো আমি স্ক্রিনশট ওখান থেকে নিয়েছিলাম, সিসিটিভি ফুটেজ সব কিছু ওসি সাহেবকে দেখাই। দেখানোর পরে আমি বিকালে আমার কাজগুলো সেরে আমি বাসায় মানে ঘুমাতে যাব, জুব্বা টুব্বা কেবল খুলছি, খোলার পরে মোবাইলে দেখলাম হঠাৎ একটা SMS আসলো। তো SMS-টা এই সিলেটের এক ভাই কামরুল ইসলাম ভাই একটা SMS দিয়েছে, একটা লিঙ্ক দিয়েছে, আমি লিঙ্কে ঢুকলাম ওই 10:30টার সময়। লিঙ্কে ঢুকে দেখি যে এই যে আলমান ভুইয়ার নামে এক লোক এই সকালবেলা 9:30টায় এই ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইভ করছে, আর আমি লাইভ দেখার সাথে সাথে আমি চিনে ফেলছি যে এটা আমার ভাই, কেননা তার ফেস কাটিং, চেহারা, তার হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল সব বোঝা যাইতেছে যে আমার ভাই। তার ঠোঁট থেকে শুরু করে সবকিছু, তার ভুরু, তার চুল, তার নাকের শেপ সবকিছু একদম আমার ভাই। তো আমি আমার ভাই বোনদেরকে তখন বলি, সাথে সাথে আমি আমার ওসিকে ফোন দিই, আমার এয়ারপোর্ট থানা, রাজশাহী জেলা এয়ারপোর্ট থানাকে ফোন দিই। ওসি স্যার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা মানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসিকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে উনি সাথে সাথেই প্রায় আধা ঘন্টা 20 মিনিটের ভিতর উনি চলে আসেন। আসার পরে এবং রাজশাহী জেলার অনেক বড় বড় ভাই ওনারাও ওসি স্যারকে ফোন দেন। ফোন দেওয়ার পরে ওখান থেকে উনি প্রায় 2-3 গাড়ি পুলিশ নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে চলে আসে। স্টেশনে আসার পরে স্টেশনের যে সমস্ত জিআরপি পুলিশ ছিল তাদেরকে সাথে নিয়ে, ওখানকার ফাঁড়ির পুলিশের সাথে নিয়ে সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু আমার ভাইকে তখন আর পাওয়া যায়নি। মানে 9:30 সকাল 9:30টায় ছিল সেখানে, কিন্তু এই আমি তো খোঁজ পাইছি হচ্ছে 10:30, যে সময় ওই আইডি থেকে ওই ভিডিওটা প্রায় 4,500 শেয়ার হয়ে গেছে। ওই ভিডিওটা যদি আমি সাথে সাথে 1-1.5 ঘন্টার ভিতরে পেয়ে যেতাম তাহলে হয়তো আমি আমার ভাইকে উদ্ধার করে ফেলতে পারতাম। তো এখানে আসার পরে আমি তো অলরেডি তখন সাথে সাথে আমি রওনা দিয়ে দিছি। 11টা 20-এ আমাদের ওখান থেকে রাজশাহী থেকে গাড়ি আছে, ওই গাড়িটা ধরতে পারিনি, পরের গাড়িতে আমি আসছি। সাথে রওনা দেওয়ার পরে মানে বাসে চড়ার 10-15 মিনিট পরে আমাকে এখান থেকে জানানো হলো যে আপনার ভাইকে তো আমরা অনেক তন্ন করে খুঁজলাম কিন্তু পাইলাম না। তারপরে আমরা মঙ্গলবার দিন সকালে এখানে আসি। সকালে আসার পরে আমরা খুঁজতে মঙ্গলবারের দিনও আমরা সব জায়গায় খুঁজেছি, ছবি দেখাইছি সবাইকে। মঙ্গলবার দিন রাত্রের ভিতরেই আমরা মানে সারাদিন তেমনি সফরের ক্লান্তি ছিল, তারপরেও রাত্রে অনেক কষ্ট করে ওই সিসি ক্যামেরার ফুটেজগুলো আমরা 2 দিন যাবৎ সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখেছি সেখানে। তো সেখানে আমার ভাইকে দেখা যায়নি, কোথায় কোন দিকে গেল, অনেক দূরে সিসি ক্যামেরার আওতার বাইরে এক জায়গায় শুয়েছিল, মানে প্ল্যাটফর্মের একবারে পূর্ব মাথায়। তো তারপরের দিন আমরা মানে দেখলাম যে ব্রাহ্মণবাড়ি শহরে এমনি একদিন দিনে খুঁজেছি, তারপর রাত্রে একদিন সব দোকানপাট বন্ধ যখন হয়ে যাওয়া ভাব, মানে 9টা-10টার দিকে, তখন আমরা পুরো শহর হাঁটা প্রত্যেকটা অলিগলি আমরা 3-4 জন মিলে খুঁজছি। আর পাশাপাশি আমাদের অন্যান্য যে সমস্ত বন্ধু বান্ধব আছে তারা তো মানে খুঁজতেইছে ব্রাহ্মণবাড়িয়াতে সব সময়। এক মেডিকেলে মনে হয় প্রতিদিন 10-15 বার করে তাকে খোঁজা হয়েছে 3-4 দিন, তারপরেও কোনো জায়গায় পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় এরকম মানে নিউজ আসছে যে অন্য জায়গায় ঘুরতে দেখছি করছি, কিন্তু ওখানে যায় ওরকম আর কোথাও এরকম তথ্য পাওয়া যায়নি। তো তারপরে আবার সেই বুধবারের দিন রাত্রিবেলায় আমি আবার ট্রেনে করে আখাউড়া, প্রথম দিনই গেছিলাম মঙ্গলবারের দিন, পরের দিন আবার আখাউড়া যায় খুঁজলাম, পরের ট্রেনে আবার চলে গেলাম হচ্ছে লাকসাম, ওখান থেকে আবার কুমিল্লা থেকে ফেনী দিয়ে একবারে চট্টগ্রাম। বৃহস্পতিবারের দিন সকালে আমি চট্টগ্রাম খুঁজে পেলাম না, পরে বৃহস্পতিবারে আবার ব্যাক করলাম আমি ব্রাহ্মণবাড়িয়াতে। তো এখানে আসার পরে সজল ভাই ছিল আর অনেক ভাই জনেরা ছিল, তাদের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়াতে মাইকিং করেছি, ছবিগুলো আমি দেখাইছি সবাইকে। স্টেশনের সবাই ওকে দেখছে ওই জায়গাতে পড়ে থাকতে, কিন্তু কেউ উদ্ধার করেনি বলতে আমার ভাই কোথায় যেন চলে গেছে আর কি, ওখান থেকে নাকি কোথায় আছে এখনো জানা যায়নি। আমার আব্বাকে আজকে পাঠিয়ে দিছি, আমার আব্বা রাজশাহী হয়তো পৌঁছায় গেছে, ঢাকাতে আমার দুলা ভাইরা ছিল, আব্বাকে ওখানে রিসিভ করছে। তা আমি এখনও ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছি আশায় যাতে আমার ভাই হয়তো সন্ধান আমরা পাবো, এবং ভাইকে নিয়ে আমি বাড়ি ফিরতে চাই, এজন্য আমি আর কি এখনও ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছি। আল্লাহ তাআলা ভাইজানকে তার ভাইকে মিলায় দেন। আর যে উদ্দেশ্যে আমি আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি সেটা হলো, যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমার ব্রাহ্মণবাড়িয়াতে ওনার ভাইকে একটা ভিডিও ক্লিপে আমরাও দেখতে পাচ্ছি, মাসি ওনার ভাইয়ের মুখের মধ্যে বাইতেছে।
তো সেই হিসাবে আর আমিও ওনার মতোই একজন ভাইহারা ভাই, ভাই বড় রক্তের বাঁধন, সেই ভাইয়ের ব্যথা থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমারও একজন ভাই আজকে 15 থেকে 16 বছর যাবৎ নিখোঁজ। তো আমার ভাইকেও খুঁজে পাচ্ছি না, সেই জন্য ভাইকে নক দিলাম। তো ভাইও আমার নকে সাড়া দিয়ে আমাদের মাদ্রাসায় আসছে। তো ভাইয়ের কাছ থেকে জানলাম ওনার ভাইয়ের সন্ধানটা। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে গত কয়েকদিন আগে ওনার ভাইকে একটা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছিল। তো আমার সাথে যারা সংযুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়ার আমার প্রিয় বন্ধু বান্ধব, ফেসবুক ফ্রেন্ড, আপনাদের নজরে যদি পড়ে তো আমার সাথেও যোগাযোগ করতে পারেন, বা আমার আব্দুল্লাহ বিন হাসান ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন। সেই উদ্দেশ্যেই মূলত এই লাইভটা করা এবং আমার ফ্রেন্ড ফলোয়ারদেরকে এই বিষয়টা জানানো, অবগত করানো, সেটাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, অন্য কোনো কিছু না। যাই হোক, মা বাবা অনেক পেরেশান, অনেক, উনি তো গত কয়েকদিন যাবৎ খানা পিনা, তারপর সফর অবস্থায় কষ্ট ক্লান্তির মধ্যে কাটতেছেন। আল্লাহ তাআলা ভাইজানকেও ওনার ভাইকে মিলিয়ে দিয়ে শান্ত করুন, মা বাবাকেও পেরেশানি মুক্ত করুন, সেই দোয়া করি। ভাইজানের শেষ আরজি যে এই ভিডিওটা যারা দেখবেন আপনারা আপনাদের অবস্থান থেকে একটু ফিকির করবেন, চেষ্টা করবেন যাতে করে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসে। আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।